হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। গতদিন আমি তোমাদের গ্যাসের আচরণে ফার্স্ট পার্ট একটা করেছিলাম, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে ক্লাসটা নিয়েছিলাম, আজকে সেটারই পরবর্তী অংশটা করছি। তো সেদিন একটু সাউন্ড প্রবলেম ছিল, আজকে চেষ্টা করছি সাউন্ডটা যাতে প্রবলেম না হয় সেইভাবেই করার। তো সেদিন যে জায়গাটায় শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি, তবে একটু যোগসূত্র করে দিই, কারণ তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। সেদিন আমরা মূলত করেছিলাম কি, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই দুটো সূত্রকে আমরা করেছিলাম। সেখানটায় আমরা চারটে জিনিস নিয়ে নড়াচড়া করেছিলাম। কি কি সেই চারটে জিনিস কি ছিল? প্রেসার পি, ভলিউম ভি, টেম্পারেচার টি এবং মাস এম। এইখানটায় আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র করেছিলাম, করার পর তাদের একটা সংযোগ সূত্র করেছিলাম। ফর্মুলাটা কি ছিল? পিভি P1 V1 by T1 is equal to P2 V2 by T2। মোটামুটি ভাবে আমাদের ফর্মুলাটা এটাই ছিল থাকার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটা দিয়ে আজকে মূলত আমরা একটু অঙ্ক করার চেষ্টা করব। তোমরা একটু এইদিকে লক্ষ্য রাখো, আমরা এই ফর্মুলাটা কি করেছিলাম। তবে এই ফর্মুলাটা করার পর কিছু জিনিস আমি একটু ড্রপ করে এসেছিলাম, সেটা বলছি। দেখো, আমাদের এই যে পিভিটি এই সমস্ত কিছু আছে, যদি লেখচিত্রতে এগুলোকে প্রকাশ করি তাহলে তার লেখচিত্রটা কিরকম হবে। যেমন আমাদের প্রচন্ড একটা কোশ্চিন আছে, পি এবং ভি এই লেখচিত্রটা কিরূপ হবে, এটা বয়েলের সূত্র অনুসারে লেখো। আমরা যদি কোনো লেখচিত্রতে কি থাকে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এই দুটো অক্ষ থাকে। এইটাকে আমরা কি করি? এক্স অক্ষ, এটাকে নাম দিই ওয়াই অক্ষ। আমরা এই এক্স অক্ষ বরাবর আয়তন, ভলিউমটা ভিটা প্রকাশ করছি, আর ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা কাকে প্রকাশ করছি? চাপ। আমাদের বয়েলের সূত্র কি ছিল? চাপ বাড়লে আয়তন কমবে। ধরে নাও চাপটা বেড়ে গেছে এখানে, তাহলে চাপটা এতটা, তাহলে আয়তনটা কত হচ্ছে? কমছে। আয়তন কমছে মানে আয়তন এইটা, তাহলে এইখানটায় এই একটা বিন্দু পেলাম। দ্বিতীয়, এবার আমাদের চাপ কমলো, তাহলে আয়তনটা বেড়ে যাবে। ধরে নাও চাপটা চলে আসলো কত? এতটাই, তাহলে আয়তনটা কমে হয়ে গেল, বেড়ে হয়ে গেল এখানে, অর্থাৎ আমাদের এই দুটো নিয়ে গেলে এইখানটায় চলে আসলো। তৃতীয়টা আবার কি হলো? চাপটা আরো কমে গেল, অর্থাৎ চাপটা এখানটায় চলে এসছে। চাপটা প্রথমে ছিল 100, সেটা 50 করলাম, তারপর 25-এ চলে আসলাম। এইবার তাহলে পরে ভলিউমটা হবে কি? ভলিউমটা আরো বেড়ে গেল, অর্থাৎ আমাদের লেখচিত্রটা তোমাদের হয়ে যাবে। লক্ষ্য করো, এটা কি হয়ে গেল? এই একটা লেখচিত্র হয়ে গেল। এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা এইরকম স্ট্র্যাটেজিটা হবে। এইটা আমাদের একটু মুখস্থটা রাখতে হবে। নেক্সট, আমরা যদি এই লেখচিত্রটা না করে লেখচিত্রটাকে আমাদের যদি বলতো যে পিভি এবং পিভি, অর্থাৎ এইদিকে আমাদের ওয়াই অক্ষ বরাবর এখানে কি করলাম? এইদিকে আমরা কি করলাম? পিভি, আর এইদিকে আমরা করলাম পি। তাহলে লেখচিত্রটা সাধারণত হয়ে যাবে এই ডট ডট ডট, এখান থেকে এই এরকম স্ট্রেট একটা হয়ে যাবে লেখচিত্রটা। মোটামুটি এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এগুলো পড়লে পারে আমাদের সুবিধা হবে। বয়েলের সূত্রে এরকম লেখচিত্রগুলো আমাদের আসতে পারে। তো চার্লসের সূত্রে আমরা কি বলেছিলাম? ওখানটায় একটা জিনিস আমরা পেয়েছিলাম যে চার্লসের সূত্রে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বৃদ্ধিতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাসে গ্যাসের যে আয়তন সেটা কতখানি বাড়ছিল? 1/273। কিসের 1/273? V0-র 1/273, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যে আয়তনটা ছিল তার 1/273 গুণ বাড়ে বা কমে। তাহলে এই 1/273 এটাকে আমরা নাম দেব আয়তন প্রসারণ গুণাঙ্ক। কে বললেন? চার্লস বললেন। জাস্ট এইরকমই আর একটা সূত্র, সেই সূত্রটাকে আমরা বলতে পারি এইরকমই আর একটা সূত্র, সেটাকে আমরা নাম দিচ্ছি চাপের সূত্র। এই চাপের সূত্রটা কিন্তু চার্লসের সূত্রের একদম অনুরূপ, এটা গেলুসাক করেছিলেন, তাই এটাকে গেলুসাকের চাপের সূত্র আমরা বলতে পারি। চাপের সূত্রটা কি? আমাদের এখানটায় ছিল কি 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 স্থির ছিল? এই জায়গাটা আমাদের চার্লসের সূত্রে আমরা কি বলেছিলাম? যে নির্দিষ্ট চাপে চাপটাকে একদম স্থির রেখেছিলাম। এইবার আমরা কি করছি? ভলিউমটাকে স্থির রাখছি। চাপের সূত্রের ক্ষেত্রে ভলিউমটাকে স্থির রাখছি। ভলিউম যদি স্থির রাখে তাহলে বলবো কি? নির্দিষ্ট আয়তনের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল তার 1/273 গুণ বাড়বে বা 1/273 গুণ কমবে।
বোঝা গেল কি বললাম? আবার বলছি, স্থির আয়তন অর্থাৎ আয়তনটা যদি স্থির থাকে, এখানটায় আমার নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন স্থির, আর একটা কেস স্থির হলো মাসটা স্থির, অর্থাৎ নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন স্থির রাখলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা চাপ ছিল তার 1/273 গুণ বাড়বে বা তার 1/273 গুণ কমবে। তাহলে আমাদের সূত্রটা মোটামুটি একদম চার্লসের সূত্রের মতো হলো। ব্যাপারটা কি হলো, আমরা যদি এখানটায় ওই সূত্রটার মতোই করি তাহলে এখানটায় আমরা এরকম লিখতে পারি পিটি ইজ ইকাল টু P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। একই সূত্র, একদম এক সূত্র। এখানটায় চার্লসের সূত্র ছিল কি, ভিটি ইজ ইকাল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এইটা হচ্ছে গেলুসাকের চাপের সূত্র, আর এইটা হচ্ছে চার্লসের সূত্র। এই দুটোর মধ্যে সামান্যতম একটু পার্থক্য, অর্থাৎ এইখানটায় ছিল কি পি সমানুপাতিক টি, এখানে হয়ে গেল পি সমানুপাতিক টি, আর এইখানে কি ছিল ভি সমানুপাতিক টি। এই ব্যাপারটা শুধু এইটুকুন ডিফারেন্স, এটাই শুধুমাত্র তোমাদের বলার ছিল। নেক্সট আমরা যেটা করেছিলাম সেদিন কি করেছিলাম, পরম শূন্য উষ্ণতার মান বের করেছিলাম। ধরে নিচ্ছি কোনো একটা টেম্পারেচার, তোমাদের হয়তো একটা ছোট্ট অঙ্ক সেদিন বলেছিলাম, আবার আজকে রিপিট করলাম। কোনো একটা টেম্পারেচার একটা জায়গায় দেওয়া আছে, একটা টেম্পারেচার 300, ছোট্ট শর্ট কোশ্চিন, 300 কে এবং 30 ডিগ্রি সি, 30 ডিগ্রি সি, এই দুটো উষ্ণতার মধ্যে কোনটি অধিক? 300 কে 30 ডিগ্রি সি এর মধ্যে কোনটি অধিক? যদি আমাদের এই ধরনের কোশ্চিন আসে, আমাদের 300 দেখে মনে হবে এটাই বোধহয় অধিক, 30টা অনেক ছোট। তাহলে আমরা কি করব, প্রথমে সেন্টিগ্রেডটা বড় আছে, বড়কে আমি ছোটতে নিয়ে আসি, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেডে কেলভিনে প্রকাশ করব। আমাদের ফর্মুলাটা কি ছিল, ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করতে গেলে আমরা কি করব, জাস্ট শুধু 273 যোগ করতে হবে, অর্থাৎ 30 ডিগ্রি সি সমান সমান আমার কি হবে, 30 প্লাস 273, এটা কেলভিন হয়ে গেল। অর্থাৎ ডিগ্রি সি ইজ ইকাল টু টি প্লাস 273, টিটা কত আমার 30 ডিগ্রি সি, তাহলে এটা কি হলো 30 প্লাস 273, এটা কত হলো 303 কে। তাহলে এবার দেখো 30 ডিগ্রি সি ইজ ইকাল টু 303 কে, আর এটা 300 কে, তাহলে কোনটা বড় হলো? অবভিয়াসলি 30 ডিগ্রি সি, উত্তরটা হবে 30 ডিগ্রি সি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের ওই 1 নম্বরের কোশ্চেন মাল্টিপল চয়েসে এরকম আসতেই পারে, মাল্টিপল চয়েস বা এমনিও আসতে পারে, 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। এইবার আমি সরাসরি অঙ্কের দিকে যাব। অঙ্কের দিকে যাওয়ার আগে আরেকটু বলে নিচ্ছি, আমাদের গতদিন যে সূত্রটা হয়েছিল পিভি ইজ ইকাল টু কেটি, এটাই হয়ে গেছিল। এইবার বলেছিলাম কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এখানটায় বলেছিলাম নির্দিষ্ট ভরের গ্যাস, এই নির্দিষ্ট ভরটা যদি 1 মোল গ্যাস হয় তখন ধ্রুবকটা এই কে আমরা লিখি না, তখন এটাকে আমরা লিখে এইভাবে লিখি পিভি ইজ ইকাল টু আর টি, অর্থাৎ তখন এই কে এর বদল ধ্রুবকটাকে লিখি আর। কারণ আমরা বলেছিলাম নির্দিষ্ট ভর, অর্থাৎ এতগুলো গ্যাস নিলাম, সেই এতগুলো গ্যাসের মধ্যে কতগুলো মোল থাকে সেটা কিন্তু আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি 1 মোল। 1 মোল যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে এইটা কে এর বদল আমরা লিখছি আর, তাহলে ধ্রুবকটাকে কি লিখছি আর। এই আর কে তখন আমরা নাম দিচ্ছি, আর কে নাম দিচ্ছি রিয়েল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ এর নাম দিচ্ছে রিয়েল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এইবার এইটাই যদি এটা না হয়, না হয়ে যদি আমাদের এরকম হয়, আমাদের এন মোল গ্যাসের ক্ষেত্রে আমি বললাম এতগুলো গ্যাস নিলাম, এই এতগুলো গ্যাস কতগুলো, এর মধ্যে এনটা মোল আছে, একটা না এনটা মোল আছে, তাহলে পরে আর কিচ্ছু পরিবর্তন নাই, একই জিনিস। পিভি ইজ ইকাল টু আর এর বদল আমি এই জায়গাটা কি লিখবো, কতগুলো মোল, এনটা, এন আর টি। ফর্মুলাটা হয়ে গেল পিভি ইজ ইকাল টু এন আর টি, এন সংখ্যক মোলের ক্ষেত্রে এন আর টি। বেশি আর এখানে বিশ্লেষণ করলাম না কিভাবে এন আসলো, সংক্ষেপে বলে দিলাম। কারণটা হচ্ছে এইখান থেকে কোনোবারই কোনো কোশ্চিন এইরকম এতটা ডিটেলস আসেনি, তাই পিভি ইজ ইকুয়াল টু এন আর টি খালি খেয়াল রাখতে হবে এন সংখ্যক মোল গ্যাসের ক্ষেত্রে। এবার মোলটা কি সেটা পরের চ্যাপ্টারটাতে আছে, আমি এর পরে পরবর্তী চ্যাপ্টারটা যখন করাবো তখন তোমাদের বলে দেবো, আর মোলটা ডিটেলস করে বলে দেবো, তাহলে তোমাদের সুবিধাটা হয়ে যাবে। এইবার আমি সরাসরি অঙ্কে চলে আসছি। আমাদের দেখো অঙ্কে এখানে অনেক কটা ফর্মুলা পেলাম, 3-4টে। বয়েলের সূত্রে একটা পেলাম ফর্মুলা, বয়েলের সূত্রে কি পেয়েছিলাম ফর্মুলা, বয়েলের সূত্রের ফর্মুলা P1 V1 ইজ ইকাল টু P2 V2, বয়েলের সূত্রে পেলাম P1 V1 ইজ ইকাল টু P2 V2, এরকম একটা ফর্মুলা পেলাম। এবার কি পেলাম,
চার্লসের সূত্রে এসে চার্লসের সূত্রে আবার পেয়েছিলাম অন্যরকম, কিন্তু চার্লসের সূত্রে পেয়েছিলাম কি ফর্মুলাটা এরকম ছিল আমাদের, ভিটি ইজিক্যাল টু ভি0 ইন্টু 1 প্লাস টি বাই 273। আর কি ছিল, লাস্ট এগুলোকে সংযুক্ত করে আমরা যেই ফর্মুলাটা সবচেয়ে বেশি করেছিলাম সেটা হচ্ছে এইটা, P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে চার্লস ও বয়েলের সংযোগ সূত্র। দেখো তোমাদের যে রকমই অঙ্ক আসুক না কেন, চার্লসের সূত্র থেকে আসলে, বয়েলের সূত্র থেকে আসলে, বা চাপ মানে এই অঙ্কগুলো বা সংযোগ সূত্র থেকে আসলে, যেখান থেকে আসুক না কেন, তোমাদের একটা কথা বলবো, শুধু এই ফর্মুলাটা মনে রাখো, আর কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, এই ফর্মুলা দিয়ে সব কটা অঙ্ক হবে। উদাহরণস্বরূপ আমি তোমাকে দেখাচ্ছি, দেখে নাও। আমি 2-3টা অঙ্ক করি, কিভাবে অঙ্কের বিষয়গুলো একটু বুঝবো, তাহলে পারেই হয়ে যাবে। অ্যাকচুয়াল অঙ্কের বিষয়গুলো না বোঝার জন্যই আমি যেটা বুঝি, ফিজিক্যাল সায়েন্সের ছাত্রগুলো অর্থাৎ ফিজিক্সে তখন তারা পারে না। এবার প্রথম যে অঙ্কটা আমি দিচ্ছি, এটা একটা ধরে নাও, একটা অঙ্ক আমি লিখছি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের, কি বলেছি, গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, আয়তন দ্বিগুণ হবে, আমার এটা একটা অঙ্ক দিল। আমি এবার বুঝতে পারছি না স্যার এটা কোন নিয়মে করবো, এটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, কি সূত্র হবে? তোমরা একটু ভালো করে দেখো গোটা অঙ্কটা পড়ি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 cm কিউব বলা আছে। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে আমাদের কি আছে, এইখানটা স্থির চাপ আছে, চাপটা যখন স্থির বলেছে, চাপ স্থির কার থাকে? চার্লসের সূত্র। তাহলে আমি চার্লসের সূত্র থেকে অঙ্কটা করতে পারি, কিন্তু আমি পরীক্ষা হলে বুঝে উঠতে পারছি না কোন সূত্রটাকে কিভাবে প্রয়োগ করব। ছেড়ে দাও, কিচ্ছু বুঝতে হবে না, তোমার মাথায় একটাই সূত্র আছে, চার্লস বয়েলের সংযোগ সূত্র। সূত্রটা কি? P1 আমরা জানি, P1 V1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। আমি এই ফর্মুলাটা জানি, সোজাসুজি লিখবো, আমরা চার্লস ও বয়েলের সংযোগ সূত্র থেকে পাই P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। এইবার কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 cm কিউব। এবার তুমি করো, P1 প্রাথমিক চাপ আমাদের দেওয়া নাই, স্থির চাপ এইটুকুন বলে দেওয়া আছে, P1 ইজিক্যাল টু P ধরি, ছেড়ে দাও, দেওয়া নাই, প্রথম অঙ্কের মধ্যে আমাদের চাপ নেই, আমি P1 P ধরলাম। নেক্সট কি, V1 ভলিউম কত বলা আছে, 500 cm কিউব, লিখে দাও 500 cm কিউব, অসুবিধা নেই। এবার T1 টেম্পারেচার কত বলা আছে, প্রথম T1 মানে টেম্পারেচার এট দ্য ফার্স্ট টাইম, প্রাথমিক টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে 27 ডিগ্রি সি। মনে রাখবে আমাদের এই সমস্ত অঙ্কগুলো করার সময় সবসময় যেটা আমাদের করতে হবে, সেটা কি করতে হবে, আমাদেরকে পরম শূন্য উষ্ণতায় নিয়ে যেতে হবে। তাহলে উষ্ণতার সেই পরম স্কেলে যেতে হবে, অর্থাৎ কেলভিন স্কেলে যেতে হবে। তাহলে T1 27 ডিগ্রি সি সমান সমান কত, 27 প্লাস 273। এটা আমরা করব, যদি আবার টেম্পারেচারটা চাই, লাস্ট বের হয়ে যাওয়ার পর আবার 273 মাইনাস করে দেবো, সমান সমান 300 কে। হয়ে গেল প্রাথমিক স্টেজ। P2 আমাদের কি বলে দেওয়া আছে, এবার পরের অঙ্ক, পরের পোর্শন দেখো, স্থির চাপে, তাহলে P2 স্থির চাপ মানে আগে P ছিল, আমি ধরেছিলাম, তাহলে এবারও থাকবে কি P, চাপ যা ছিল তাই আছে। নেক্সট কি, P2, এবার V2,
এবার কি বলেছে দেখো, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। আয়তন কত ছিল, V1 কত ছিল 500, আয়তনটা দ্বিগুণ হবে, তাহলে আয়তন কত 500 গুণ 2 এত সিএম কিউব। তারপরে কি বলেছে T2, T2 মানে লাস্ট টেম্পারেচার, T2টা কত আমরা জানি না, এই উষ্ণতাই আমাদের চেয়েছে, কোন উষ্ণতায়, তাহলে এই উষ্ণতাটাই আমাদের চেয়েছে, T2 ইজিক্যাল টু হোয়াট। ওপরটা আমি একটু মেশাচ্ছি, মিশিয়ে করছি এবার। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে আমরা এবার ফর্মুলাটা, এইখানে আমি ফর্মুলাটা বসাচ্ছি। P1 কত ছিল, P ইন্টু P1 V1 কত ইন্টু 500 বাই T1 300, এই যে 300 ইজিক্যাল টু P2 কত, ওই P V2 কত ইন্টু 500 ইন্টু 2 বাই T2 কত, T2 জানি না, T2 বের করতে হবে, ব্যাস হয়ে গেল। এইবার তোমাদের সোজাসুজি বাংলার সরল তুমি করে ফেলো, তাহলে হয়ে যাবে। কি বের হচ্ছে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে, পি পি কেটে গেল, 500 দিয়ে কাটলে 500 500 কেটে গেল, কোনাকুনি গুণ করে এখানে একটা 1, তাহলে T2 ইজিক্যাল টু 300 ইন্টু 2, তার মানে কত 600। এটা কি হবে, আমরা তো কেলভিনে নিয়ে গেছিলাম 600, তাহলে এটা হয়ে গেল কে। এবার 600 বিয়োগ 273, এটা কি হয়ে যাবে ডিগ্রি সি। তাহলে 600 থেকে 273 বিয়োগ করলে কত হচ্ছে 300 কত 27 ডিগ্রি সি। এটাই আমার অ্যান্সার। আমি দ্বিতীয় কোনো ফর্মুলা ইউজ করলাম না, জাস্ট একটা ফর্মুলা থেকেই অঙ্কটা করে দিলাম, কারণ আমি চেষ্টা করবো এই এক ফর্মুলা থেকেই সব অঙ্ক করা। নেক্সট আর একটা অঙ্ক বলছি, বারবার লিখতে পাচ্ছি না কারণ লিখতে অনেকটা সময় খেয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটাকে ছোট করার জন্য এবার অঙ্কটা একটু মুখে মুখে বলছি। দেখো অঙ্কটা তোমরা সবাই শুনে নাও, আমি দুবার পড়ে নিচ্ছি। 300 কে উষ্ণতায় 760 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। আবার বলছি 300 কে উষ্ণতায় 760 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3, 300 cm3, তাহলে আমরা বুঝতে পারছি 300 cm3, তার মানে 300 কে, T1 টা কত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা T1 কত পাচ্ছি 300 কে বলে দেওয়া আছে T1, তারপরে P1, P1টা কি আমার চাপ 760 mmHg, Hg হচ্ছে পারদের চাপ, এত মিলিমিটার পারস্তম্ভের চাপ, তাই mmHg কথাটা লেখা থাকে। তাহলে P1 কত 760 mmHg, তারপরে কি বলেছে P2, সরি P2 বলছি, তারপরে T1 কত বলা আছে, ও T1 তো লিখেছি, T1 P1, এবার আসছে আমার V1টা কত 300 cm3, হয়ে গেল। আমার প্রাথমিক স্টেজটা আমরা বের করে নিলাম। এবার বলে দেওয়া আছে আমাদের যেটা, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। এসটিপিতে, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ P2 V2তে টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার, অর্থাৎ তাহলে T2 স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত, এইটা জানতে হবে। 0 ডিগ্রি সি টেম্পারেচারকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার, 0 ডিগ্রি সি ইজিক্যাল টু 273 কে, হয়ে গেল T2। স্ট্যান্ডার্ড প্রেসার কত 760, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাকেই আমরা বলি স্ট্যান্ডার্ড প্রেসার। তাহলে আমরা কি হলো, স্ট্যান্ডার্ড প্রেসারটা 760, এইটা কি হচ্ছে mmHg, আর একটা কি যাচ্ছে এইটা, তাহলে আমাদের কি হয়ে গেল P2। এইবার আমাদের V2 ইজিক্যাল টু হোয়াট, আয়তন কত হবে, এইটা আমাদের বলেছিল অঙ্কটাতে, কি বলেছিল যে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে এইবার আমরা বসিয়ে দিই অঙ্কটাতে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে 300 P1
P1 V1 300 ইন্টু 760 বাই 300 ইজিক্যাল টু P2 কত 760 গুণ V2 জানি না কত, এইটা 273 হয়ে গেল। 760 কেটে গেল, 300 কেটে গেল, থাকে 1, কোনাকুনি গুণ করো, V2 ইজিক্যাল টু 273। এটা কি হবে? একক কি ছিল? ভি এর একক কি ছিল? সিএম কিউব। তাহলে এটাও হয়ে গেল সিএম কিউব। অর্থাৎ এসটিপিতে গ্যাসটির আয়তন হবে 273 সিএম কিউব। সোজা অঙ্ক। নেক্সট লাস্ট আর একটা অঙ্ক করাচ্ছি, তাহলে পরে এখান থেকে আমার মনে হয় সমস্ত অঙ্কই তোমরা, এই ফর্মুলার যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই তোমরা করতে পারবে। আর একটা অঙ্ক পড়ছি, একটু অঙ্কটা পড়ছি, তোমরা শুনে নাও, তাহলে পরে হবে, বারবার লিখতে অসুবিধা হচ্ছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সিএম কিউব। কোন তাপমাত্রায়, এবার আমাদের কাছে চেয়েছে তাপমাত্রাটা, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সিএম কিউব হবে। এগেন অঙ্কটা পড়ছি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সিএম কিউব। কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সিএম কিউব হবে। আমরা একটু ভালো করে যদি দেখি, প্রাথমিক স্টেজে ছিল আমাদের কি ছিল, T1 কত ডিগ্রি ছিল? 27 ডিগ্রি সি। 27 ডিগ্রি সি একটু আগে বের করলাম, 27 ডিগ্রি সি মানে 27 প্লাস 273 কে ইজিক্যাল টু 300 কে। নেক্সট কি ছিল, যে 750 mmHg চাপে, চাপটা তাহলে কি হচ্ছে P1 ইজিক্যাল টু 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ V1 ইজিক্যাল টু 1000 সিএম কিউব। এটা বলে দেওয়া ছিল প্রাথমিক স্টেজে। নেক্সট কি হচ্ছে T2 বলা আছে কোন তাপমাত্রায়, জানি না, বের করতে হবে কোন তাপমাত্রায় 700 mmHg। তার মানে আমার হচ্ছে কি P2টা হচ্ছে 700 mmHg। আর কি আছে আমাদের বলে যাচ্ছে, আয়তনটা হবে, অর্থাৎ V2টা হবে 1400 সিএম কিউব। 1400 সিএম কিউব আমাদের জাস্ট এইটুকুন বলে দেওয়া আছে। তাহলে এইটা যদি আমাদের বলে দেওয়া থাকে, তাহলে আমাদের বের করা, ওই আগের ফর্মুলা, আমাদের তো ফর্মুলা একটাই আছে, কি ফর্মুলা আমরা জানি, P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। তাহলে আমরা এখান থেকে P1 এর মান কত, আমি একটু বসাই, 750, P1 V1টা 1000 বাই T1 300 ইজিক্যাল টু P2 কত, আমাদের এখানে P2 আছে 700, P2 V2 আছে 1400 বাই T2। ব্যাস অঙ্কটা করে ফেলো। তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট কাটতে চাও কাটতে পারো, যদি ভাবো যে না এদিক ওদিক করে কাটবে, সেটা তোমাদের ব্যাপার। অতএব T2 ইজিক্যাল টু তাহলে কি হয়ে যাচ্ছে, আমি ওপরটা মিশিয়ে করছি, তাহলে T2 ইজিক্যাল টু কোনাকুনি গুণ করছি, তাহলে এইটা এইদিকে চলে যাবে, সমান সমান 300 গুণ 700 গুণ 1400 বাই কত থাকছে 750 গুণ 1000। ব্যাস কাটাকাটি করো, কাটাকাটি করলে আমাদের কি দাঁড়াতে পারে দেখি, 1 2 3 1 2 3 4টা কেটে দিলাম, 75 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 75 দিয়ে 2 3 4 চলে গেল, এই তো হয়ে গেল মোটামুটি। এইটা 4 7 28 ইন্টু 14, আমাদের মোটামুটি এটা হচ্ছে 28 ইন্টু 14, এটা গুণ করো, 4 32 2 4 2 8
9 10 11 আর এখানে 28, তাহলে 2 8 আর 9 2 আর 3 392। এটা সমান সমান 392 কে। তাহলে 392 কে হলো আমাদের, তো ছিল ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটা কি করব 392 বিয়োগ 273। তাহলে এবার করে নাও, 273 করলে কত হচ্ছে 9, তারপরে 7 119 ডিগ্রি সি, 119 ডিগ্রি সি। এই হলো অঙ্কটার উত্তর, ইজি উত্তর। আমাদের খেয়াল রাখতে হবে যে কেতে আমরা উত্তরটা আনবো না, উত্তরটা দেওয়ার সময় ডিগ্রি সিতে আমাদের আনতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কের ব্যাপারটা ছিল। এইবার তোমাদের আরো কিছু কিছু ছোট ছোট কোশ্চিন আসতে পারে এখান থেকে এই পর্যন্ত পর্যায়ে, আর একটু কিছু কোশ্চিন আসতে পারে সেটা বলি। যেমন আমরা একটু আগে করলাম কি, পিভি ইজ ইকাল টু এনআরটি, পিভি ইজ ইকাল টু এনআরটি। এইখান থেকে অনেক সময় আমাদের বলতে পারে যে আর এর এককটা কি হবে। তাহলে আমরা আর সমান সমান, দেখো একক বের করা সোজা বুদ্ধি, আর সমান সমান কি হবে, আর সমান সমান পিভি বাই এনটি, পিভি বাই এনটি। পি প্রেসার, চাপের একক, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, ইন্টু বি ভলিউম। এটার যদি একক আমাদেরকে বের করতে বলে, পি ভলিউমের একক, ভলিউম আয়তনের একক মিটার কিউব, বাই এন মোলের একক, এন এটা এন সংখ্যক মোল, তাহলে এটা হচ্ছে মোল। আর টি টেম্পারেচার একক কেলভিন। এককটা ইজি বের হয়ে যাচ্ছে। এই এম স্কোয়ার দিয়ে এটাকে যদি কাটি তাহলে শুধু কি থাকে, তাহলে উপরে কি থাকলো এন এম, এম স্কোয়ার দিয়ে এটাকে কেটে যাবে, এম মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে আর এর এককটা এইভাবে আমরা ইজিলি কিন্তু বের করে নিতে পারি। যাদের একক বের করা এর আগে ক্লাস 9-এ শেখনি, তারাও জাস্ট এই পদ্ধতিতে যে কোনো রাশির একক তোমরা ইজিলি বের করে নিতে পারো। যাক, এরপরে আমাদের বলেছিলাম সেদিনকার যে সমস্ত গ্যাস, এই যে আমাদের যে সূত্রগুলো ছিল, যে সূত্রটা মূল সূত্রটা আমাদের সংযোগ সূত্রটা ছিল কি বলেছিলাম, যে পিভি ইজ ইকাল টু আরটি, বা পিভি আমরা প্রথমে করেছিলাম পিভি ইজ ইকাল টু কেটি। এই যে সমস্ত গ্যাস পৃথিবীর কিন্তু এই সূত্র মেনে চলে না। যে সমস্ত গ্যাস এই সূত্রটা মেনে চলে তাদেরকে আমরা নাম দিই আদর্শ গ্যাস, আর যে সমস্ত গ্যাস এই সূত্রটা মেনে চলে না তাদেরকে আমরা নাম দিই বাস্তব গ্যাস। তবে বাস্তব গ্যাসগুলি সাধারণত খুব নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতোই মোটামুটি আচরণ করে। এই কথাটা খেয়াল রাখতে হবে যে বাস্তব গ্যাস বেশিরভাগ 100% গ্যাসই প্রায় বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসগুলি খুব নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় ওরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আজ এই পর্যন্ত। এর পরের যে অংশটা আছে আর একদিন আমি শেষ করে দেব, এবং তারপরে একটা চ্যাপ্টার শুধু আমি নেব রাসায়নিক গণনার অঙ্ক, একদিন করে ওই চ্যাপ্টারটাকে শেষ করবো। তোমরা সাথে থেকো এবং তোমাদের কথা অনুযায়ী যে তড়িতের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা, রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটা আছে সেই রাসায়নিক গণনা করার পরেই আমি তড়িতের চ্যাপ্টারটা করাবো। এটা আমার থাকলো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টসে জানাবে। তোমরা অঙ্ক শিখতে পারলে কিনা, বা কোনো অঙ্ক যদি তোমাদের কনফিউশন থাকে, আমি জাস্ট 2-3টা অঙ্ক এখানে নিয়ে দেখালাম। আমি 2-3টা অঙ্ক দিয়ে কমপ্লিট যদিও করা যায় না, তবুও আমি চেষ্টা করলাম। আশা করি তোমরা তোমাদের প্রবলেমগুলো লিখে জানাবে। কোনো অঙ্ক যদি থাকে তোমরা কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেটা সলভ করে দেওয়ার। ধন্যবাদ।